আসসালামু আলাইকুম। সরকারি বাংলা কলেজ কর্তৃক পরিচালিত অনলাইন শ্রেণী কার্যক্রমে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমার আজকের এই ক্লাস শুরুর আগে যথারীতি আমি আমাদের কলেজের সুযোগ্য অধ্যক্ষ স্যার, সুযোগ্য উপাধ্যক্ষ স্যার এবং আমাদের ডিজিটাল কমিটির প্রতিটি সদস্যকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো করোনার এই মহামারীর সময়ে আমরা অনলাইন ক্লাস পরিচালনা করছি। তো তোমাদেরকে প্রতিটি ক্লাসেই কিন্তু আমরা একটি দিক বারবার বলি যে তোমরা স্বাস্থ্যবিধি মেনে নিয়ে সচেতনভাবে চলাফেরা করবে। এই কথাটি আজকে একটু হাইলাইট করার এটাই কারণ যে তোমরা এখন টিভি নিউজে দেখবে যে আমরা কিন্তু এখন আবার এই যে শীতকাল চলে আসছে, করোনার একটা সংক্রমণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। আমরা এখন আবার একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে যাত্রা শুরু করেছি। এজন্যে যতটা সম্ভব নিজ গৃহে অবস্থান করবে, একেবারে প্রয়োজন না হলে বের হবে না, আর অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে নিয়ে চলাফেরা করতে হবে। আমরা এই যে বাইরে যাচ্ছি, জনগণের সংস্পর্শে আসছি, কার মাধ্যমে কে আক্রান্ত হচ্ছি এটা কিন্তু আমরা জানি না। কিন্তু আমাদের দৈনন্দিন প্রয়োজনে আমাদের নিজেদের কর্তব্যের খাতিরে হয়তো দেখা যাচ্ছে যে আমরা বের হচ্ছি, কিন্তু হঠাৎ করে কখন কে আক্রান্ত হয়ে যাব আমরা জানি না। তোমরা যারা শিক্ষার্থীরা আছো, তোমরা হয়তো নিউজটা পেয়েছো। তোমরা জানো যে গত শুক্রবার আমাদের কলেজের প্রাক্তন অধ্যক্ষ ইমাম হোসেন স্যার করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। আমরা স্যারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। স্যারের মৃত্যু সংবাদটা পেয়ে আমরা সবাই শোকাহত। আসলে যে কোনো মৃত্যুই আমাদের খুব কষ্টের। আর এক্ষেত্রে আমরা যাদের সাহচর্য পেয়েছি, যাদের আহ, সান্নিধ্যে এসেছি, তাদের মৃত্যু সংবাদটা আমাদের কাছে আরো বেদনাদায়ক। তোমরা সকলেই স্যারকে চেনো, তো স্যারের আত্মার জন্য, শান্তির জন্য দোয়া করবে। আর আহ, ইদানিং করোনা আক্রান্ত মানুষের আত্মীয় স্বজনের মধ্যেও দেখা যাচ্ছে বা পরিচিত জনের মধ্যে অনেকে সংবাদ পাচ্ছি যে করোনা আক্রান্ত হচ্ছে সকলে। এজন্যই আসলে তোমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা বেশি হচ্ছে যে তোমরা আসলে স্বাস্থ্যবিধি কতটুকু মেনে চলছো। এজন্যই আমি বারবার বলছি তোমাদেরকে, তোমরা একান্ত প্রয়োজন না হলে বের হবে না, ঘরেই অবস্থান করবে এবং অবশ্যই অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। বারবার হাত ধুবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে, বাইরে বের হবে না। বাইরে বের হলেও আসা মাত্রই যেন তোমরা গোসল করে নাও, যে পরিধেয় বস্ত্র ছিল সেটা ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নাও। নিজেদের ঘরেও বাবা মা আছে, বয়স্ক লোকজন আছে, সকলের প্রতি খেয়াল রাখবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তো জানো আমার পরিচয়। আর আমার ক্লাস আজকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের সাথে, অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের সাথে। আমার পরিচয়টা দেখো, আমি কারিমুন্নেসা কোচি, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি বাংলা কলেজ। তোমাদের কোর্স টাইটেলটা একটু দেখো। তোমাদের কোর্স টাইটেল হচ্ছে সমাজ বিজ্ঞানের মূলনীতি, প্রিন্সিপালস অফ সোশিওলজি। এই প্রিন্সিপালস অফ সোশিওলজি কোর্সটিতে কিন্তু অনেক কিছু অন্তর্ভুক্ত আছে, যেটা অলরেডি তোমরা অনেকগুলো ক্লাস পেয়েছো। মাসুদ আক্তার ম্যাডামও তোমাদের ক্লাস নিয়েছে, আমিও নিচ্ছি। তোমাদের মোটামুটি অনেকগুলো টপিকই পড়ানো হয়েছে। তো আমি যে টপিকের উপরে গত দুটি ক্লাস নিয়েছি সেটা হচ্ছে ত্রয়োদশ অধ্যায়ের ছিল সামাজিকীকরণ, রাজনৈতিক সামাজিকীকরণ এবং রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে। আর সামাজিকীকরণ সম্পর্কে আমরা জেনেছি যে আমরা যে সমাজের সদস্য হিসেবে সমাজে বেড়ে উঠছি, অপরের সাহচর্যে বড় হচ্ছি, এই বেড়ে ওঠার প্রক্রিয়ার মাধ্যমে আমরা অপরকে শ্রদ্ধা করা, সহনশীল হওয়া, এই যে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার প্রবণতাটা আমাদের মধ্যে কাজ করে, এই খাপ খাইয়ে নেওয়ার প্রবণতাটাই হচ্ছে কি সামাজিকীকরণ। এবং রাজনৈতিক ব্যবস্থায়, রাজনৈতিক কাঠামোর সাথে, রাজনৈতিক ব্যবস্থায় বিভিন্ন আহ বিষয়াদির সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার প্রক্রিয়াটা হচ্ছে রাজনৈতিক সামাজিকীকরণ। রাজনীতি সম্পর্কে মানুষের ধ্যান ধারণা, জ্ঞান, অনুভূতি, এগুলো হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি, যেটা আমি গত ক্লাসে তোমাদেরকে আলোচনা করেছি। তোমাদের মনে হতে পারে যে সমাজ বিজ্ঞানের মূলনীতি আসলে কোর্সের শিরোনাম অনুযায়ী তো
আমরা যেটা পড়ি সেটা হচ্ছে সমাজ কাকে বলে, পরিবার কাকে বলে, সামাজিকীকরণ, সামাজিক স্তর বিন্যাস, গোষ্ঠী, সম্প্রদায়, এই সমস্ত কিছু আমরা জানবো, তাই না? এগুলো জানার পাশাপাশি আমাদের রাষ্ট্র এবং রাজনৈতিক কার্যাবলী সম্পর্কে জানতে হবে, কেননা রাষ্ট্র সমাজেরই একটি অংশ এবং এই সমাজের নাগরিক হিসেবে আমরা যে রাষ্ট্রে বসবাস করছি, রাষ্ট্র সরকার কর্তৃক পরিচালিত হচ্ছে। এই রাষ্ট্র সরকার যেভাবে পরিচালিত করছে সেই প্রতিটি রাষ্ট্রে একটি রাজনৈতিক ব্যবস্থা থাকে এবং এই রাজনৈতিক ব্যবস্থার অন্তর্ভুক্ত বিষয়টি হচ্ছে রাজনৈতিক সামাজিকীকরণ, রাজনৈতিক সংস্কৃতি, হ্যাঁ, রাজনৈতিক উন্নয়ন, রাজনৈতিক আধুনিকীকরণ, রাজনৈতিক সংকটসমূহ। এই জন্যে যে তোমাদের আম, পেছনের দিকের অধ্যায় ত্রয়োদশ অধ্যায় পড়িয়েছি এবং আজকে যে চতুর্দশ অধ্যায় আমি তোমাদেরকে পড়াবো, এখানে যে বিষয়গুলো আছে, যেমন আজকে তোমাদেরকে আমি পড়াবো রাজনৈতিক সহিংসতা এবং রাজনৈতিক আধুনিকীকরণ, চতুর্দশ অধ্যায়। তো এইগুলো আমাদেরকে এজন্যই জানতে হবে যে আমাদের যে রাজনীতি আমাদের সমাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা যে রাষ্ট্রে বসবাস করছি, আধুনিক রাষ্ট্রে বসবাস করছি, সরকার রাষ্ট্র পরিচালনা করছে জনগণের কল্যাণার্থে। সেজন্য আমাদেরকে এই সমস্ত টপিক সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে এবং পড়তে হবে। তাহলে তোমাদের গত ক্লাসের রিভিউটা আমি দিলাম যে গত ক্লাসে তোমরা কি পড়েছো। গত ক্লাসে তোমরা পড়েছো রাজনৈতিক সামাজিকীকরণ কাকে বলে এবং রাজনৈতিক সংস্কৃতি, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি কেমন, রাজনৈতিক সংস্কৃতির প্রকারভেদ, তাই না? এই সমস্ত কিছু জানার পরে এবার আমরা জানবো আমাদের চতুর্দশ অধ্যায়ে রাজনৈতিক সহিংসতা এবং রাজনৈতিক আধুনিকীকরণ, পলিটিক্যাল ভায়োলেন্স অ্যান্ড পলিটিক্যাল মডার্নাইজেশন। এখানে খেয়াল করো, রাজনৈতিক সহিংসতা মানে সহিংসতা কি? সন্ত্রাসী কার্যক্রম, বিরোধ, বিপর্যয়, বিশৃঙ্খলা, বিশৃঙ্খল পরিবেশ। এই যে সহিংসতা, সহিংসতা আমাদের সামাজিক পারিবারিক জীবনে যেমন আছে তেমনি রাজনীতির ক্ষেত্রেও আছে। এবং এই রাজনৈতিক সহিংসতা যদি রাজনৈতিক ব্যবস্থায় বিদ্যমান থাকে তাহলে কি হবে? রাজনৈতিক সংস্কৃতি বাধাগ্রস্ত হবে, রাজনৈতিক সামাজিকীকরণ বাধাগ্রস্ত হবে এবং সর্বোপরি রাজনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে। এবং রাজনৈতিক উন্নয়ন যদি বাধাগ্রস্ত হয় তাহলে কি হবে? রাজনৈতিক আধুনিকীকরণ সম্ভব হবে না। তাহলে ব্যাপারটা তোমাদের ক্লাসে ক্লিয়ার হলো কেন কেন আমাদেরকে এই টপিকগুলো পড়তে হচ্ছে? কারণ প্রত্যেকটা টপিক একটার সাথে আরেকটা রিলেটেড, একটার সাথে আরেকটা লিঙ্কড আছে, তাই না? এই জন্যে আমাদের প্রতিটি টপিক সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে। তাহলে আমাদের চতুর্দশ অধ্যায়ের আলোচ্য বিষয়টা কি? দেখো যে আমাদের চতুর্দশ অধ্যায়ের শিরোনাম হচ্ছে রাজনৈতিক সহিংসতা এবং রাজনৈতিক আধুনিকীকরণ, পলিটিক্যাল ভায়োলেন্স অ্যান্ড পলিটিক্যাল মডার্নাইজেশন। এই পলিটিক্যাল ভায়োলেন্স অ্যান্ড পলিটিক্যাল মডার্নাইজেশনে আমরা যে টপিক সম্পর্কে আজকে আলোচনা করব, আমাদের আজকের পাঠের বিষয়বস্তু খেয়াল করো। আমাদের আজকের আলোচ্য বিষয়সমূহ হচ্ছে উন্নয়নশীল রাষ্ট্রে বৈধতার সংকটের কারণ। এই যে রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে আমি পড়িয়েছি, রাজনৈতিক সংস্কৃতি পড়িয়েছি, রাজনৈতিক সামাজিকীকরণ পড়িয়েছি। দেখো, রাজনৈতিক সামাজিকীকরণের ক্ষেত্রে তোমরা একটা জিনিস খেয়াল করেছিলে, সেখানে বৈধতার সংকট সম্পর্কে একটু ধারণা লাভ করেছিলে রাজনৈতিক সংস্কৃতির। এখানে বৈধতার সংকট, একটি রাষ্ট্রের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাজনৈতিক ব্যবস্থা যে বৈধতার সংকট থাকে, সেই বৈধতার সংকট কিন্তু রাজনৈতিক উন্নয়ন এবং রাজনৈতিক আধুনিকীকরণের ক্ষেত্রে একটি বড় বাধা। তাই উন্নয়নশীল রাষ্ট্রসমূহে কি কি ধরনের বৈধতার সংকট আছে, উন্নয়নশীল রাষ্ট্রসমূহ কি কি ধরনের বৈধতার সংকট ফেস করে সে সম্পর্কে আমরা জানবো। এরপরে জানবো সুশাসনের সংজ্ঞা। এখানে আবার তোমাদের মনে হতে পারে পড়ছিলাম হচ্ছে রাজনৈতিক সংকট নিয়ে বা রাজনৈতিক সহিংসতা এবং রাজনৈতিক আধুনিকীকরণ নিয়ে, এখানে আবার সুশাসন কোত্থেকে আসলো? সুশাসন তোমরা উচ্চ মাধ্যমিকে যাদের পরিণতি ও সুশাসন বিষয় ছিল তারা সুশাসন সম্পর্কে ধারণা লাভ করেছো, তারা জানো, এবং আমি আশা করছি অন্যান্যরাও হয়তো সুশাসন সম্পর্কে ধারণা আছে তোমাদের। সুশাসন সম্পর্কে এজন্যই জানতে হবে, সমস্ত কিছুর মূল মন্ত্র হচ্ছে সুশাসন। দেখো, সুশাসন মানে কি? শাসনের সাথে সুপ্রত্যয়টি যুক্ত হয়ে সুশাসন শব্দটি গঠিত হয়েছে।
তাহলে সু দিয়ে বোঝাচ্ছে ভালো কিছু। শাসন মানে সুশাসনের ব্যাখ্যাটা আমরা বিশ্লেষণ করলে কি বুঝি? একেবারে স্বাভাবিক অর্থে সাধারণ ভাষায় সুশাসন মানে কি ভালো শাসন। তাহলে রাজনৈতিক সহিংসতা যদি বন্ধ করতে হয়, রাজনৈতিক ব্যবস্থার যদি উন্নয়ন করতে হয়, হ্যাঁ, রাজনৈতিক সংস্কৃতি যদি উন্নত করতে হয়, রাজনৈতিক আধুনিকীকরণ যদি ঘটানো হয় একটি রাষ্ট্রে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সুশাসন অপরিহার্য। এবং এজন্যই আমাদেরকে সুশাসন সম্পর্কে ধারণা লাভ করতে হবে। তাহলে আমাদের যে রাজনৈতিক সহিংসতা ও রাজনৈতিক আধুনিকীকরণ, আম, তো চতুর্দশ অধ্যায়, এই চতুর্দশ অধ্যায়ের আজকে মূলত আমরা রাজনৈতিক বৈধতা সংকটের কারণসমূহ জানার পর সুশাসন সম্পর্কে জানবো, সুশাসনের পূর্ব শর্ত কি কি আছে জানবো, সুশাসনের উপাদান বা কি কি বৈশিষ্ট্য আছে সে সম্পর্কে জানবো, এবং বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার কি কি সমস্যা আছে এবং এই সুশাসন প্রতিষ্ঠার সমস্যাগুলো মোকাবেলা করে কিভাবে সুশাসন প্রতিষ্ঠা করা যায় সে উপায় সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে ক্লাসে স্বাগতম জানিয়ে আমি আমার আজকের ক্লাসের উপস্থাপনা শুরু করছি। বর্তমানে যে কোনো দেশের রাজনৈতিক ব্যবস্থার সামনে দুর্নীতি ও সহিংসতা একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। তোমরা সকলেই জানো যে যে কোনো দেশের পরিস্থিতি যদি অস্থিতিশীল হয়, বিশৃঙ্খল পরিস্থিতি থাকে, মারামারি হানাহানি রক্তপাত থাকে, তাহলে সেখানে উন্নয়ন কখনোই সম্ভব নয়। তাই প্রতিটি দেশের রাজনৈতিক ব্যবস্থার সামনে এখন দুর্নীতি এবং সহিংসতা একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। সন্ত্রাসবাদী তৎপরতা ক্রমশ বৃদ্ধির ফলে আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অঙ্গন ক্রমশ অস্থিতিশীল হয়ে পড়ছে। পৃথিবীর উন্নয়নশীল রাষ্ট্রসমূহ এর ক্ষতিকর প্রভাব দ্বারা প্রভাবিত। এই যে বিশ্বব্যাপী রাজনৈতিক অস্থিতিশীলতা, অর্থনৈতিক সন্ত্রাসবাদী কার্যক্রম, সহিংসতা দ্বারা সহিংসতা দ্বারা আবির্ভূত হচ্ছে, সেক্ষেত্রে এর ক্ষতিকারক দিকটি কারা বেশি পোহাচ্ছে? উন্নয়নশীল রাষ্ট্রসমূহ। উন্নয়নশীল রাষ্ট্রসমূহ এই সহিংসতার প্রভাব দ্বারা বেশি প্রভাবিত। বিশেষ করে এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার অনেক দেশ দুর্নীতি ও সহিংসতার কালো থাবায় বিপর্যস্ত। বিশেষ করে এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার অনেক দেশ, উন্নয়নশীল দেশসমূহ দুর্নীতি ও সহিংসতার কালো থাবায় বিপর্যস্ত। রাজনৈতিক সহিংসতা যে কোনো দেশের রাজনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করে। আধুনিকীকরণের সুবিন্যস্ত ধারাবাহিক অধ্যয়ন একটি নতুন বিষয়। এই যে রাজনৈতিক সহিংসতা, যেহেতু আমাদের চতুর্দশ অধ্যায়ের শিরোনামটা হচ্ছে রাজনৈতিক সহিংসতা এবং রাজনৈতিক আধুনিকীকরণ, তাই রাজনৈতিক সহিংসতা সম্পর্কে আমরা একটু ধারণা লাভ করলাম যে যে বিশৃঙ্খলা, হানাহানি, রক্তপাত, যে কোনো ধরনের বিশৃঙ্খল কাজ, এই সমস্ত কিছু রাজনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করে। পাশাপাশি আধুনিকীকরণ হচ্ছে একটি সুবিন্যস্ত ধারাবাহিক অধ্যয়ন এবং এটি নতুন একটি বিষয়। আধুনিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার দ্বারা প্রাপ্ত সম্পদসমূহের যুক্তিযুক্ত সদ্ব্যবহার করা হয়। এর মূল লক্ষ্য হচ্ছে আধুনিক সমাজ প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। তাহলে আধুনিকীকরণের মূল লক্ষ্যটা কি? একটি উন্নত সমাজ প্রতিষ্ঠা করা, আধুনিক সমাজ প্রতিষ্ঠা করা, রাজনৈতিক উন্নয়ন ঘটানো। এক কথায় আধুনিক হবার প্রক্রিয়াই হচ্ছে আধুনিকীকরণ। সামাজিক পরিবর্তনের ধারণার উপরে আধুনিকীকরণের ধারণা আলোচিত হয়। এবার আসো আমরা দেখি উন্নয়নশীল রাষ্ট্রে বৈধতার সংকটের কারণসমূহ। কি কি কারণে উন্নয়নশীল রাষ্ট্রসমূহ বৈধতার সংকটের সম্মুখীন হচ্ছে? উন্নয়নশীল রাষ্ট্রগুলোর রাষ্ট্র ব্যবস্থার একটি বড় সমস্যা হলো বৈধতার সংকট। এই রাষ্ট্রগুলোতে বৈধতার সংকট মূলত এক প্রকার সাংবিধানিক সমস্যা রূপে দেখা দেয়। একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর কি সংবিধান তৈরি করতে হয়। সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূল দলিল। তাই দেখা যাচ্ছে যে রাষ্ট্রগুলোতে বৈধতার সংকট মূলত এক প্রকার সাংবিধানিক সমস্যা রূপে দেখা দেয়। ফলে সর্বদা রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করে এবং রাষ্ট্রসমূহের আর্থসামাজিক এবং রাজনৈতিক উন্নয়নের পথে অন্তরায় হিসেবে কাজ করে।
উন্নয়নশীল রাষ্ট্রগুলোতে শিক্ষার অভাব, দারিদ্রতা, রাষ্ট্রীয় বিধিবিধানের প্রতি অবজ্ঞা বা অজ্ঞতার কারণে রাজনৈতিক দলগুলো যে কোনো প্রকারে ক্ষমতায় থেকে যাবার চেষ্টা করে। এই যে এখানে এই কথাগুলোর মাধ্যমে তোমরা রাজনৈতিক সংকট কি সেটা বোঝার চেষ্টা করো। রাজনৈতিক সংকট সমূহ কি? এই যে দেখো, উন্নয়নশীল দেশসমূহে যে বৈধতার সংকট একটি সাংবিধানিক সমস্যা রূপে দেখা দেয়। এর ফলে কি হয়? রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করে এবং রাষ্ট্রসমূহের আর্থসামাজিক রাজনৈতিক উন্নয়নের পথে প্রধান অন্তরায় হিসেবে কাজ করে। আর যেহেতু রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করে এবং রাজনৈতিক অস্থিতিশীলতা রাষ্ট্রগুলোতে বিরাজ করে, সেজন্য উন্নয়নশীল রাষ্ট্রসমূহে শিক্ষার অভাব, দারিদ্রতা, রাষ্ট্রীয় বিধিবিধানের প্রতি অবজ্ঞা বা অজ্ঞতার কারণে রাজনৈতিক দলগুলো যে কোনো প্রকারে ক্ষমতায় থেকে যাওয়ার চেষ্টা করে। কেননা সেখানে দেখা যাচ্ছে যে এই যে দেখো, শিক্ষার অভাব, দারিদ্রতা এবং রাষ্ট্রীয় বিধিবিধানের প্রতি অবজ্ঞা বা অজ্ঞতার কারণে রাজনৈতিক দলগুলো মনে করে কি সাধারণ জনগণকে যেভাবে ওনারা পরিচালনা করবেন সেভাবেই পরিচালিত হবে এবং তাদের ক্ষমতায় থেকে যাওয়ার একটা লোভ কাজ করে এবং যে কোনো প্রকারে তারা ক্ষমতায় থেকে যাবার চেষ্টা করে। এই যে যে কোনো প্রকারে তারা ক্ষমতায় থেকে যাওয়ার চেষ্টা করে, এটাই হচ্ছে বৈধতার সংকট। একটি সরকারের একটি নির্দিষ্ট মেয়াদ আছে বৈধভাবে ক্ষমতায় আরোহণ করে এবং সেই বৈধভাবে আরোহণ করার পর বৈধতার মেয়াদ এক এক রাষ্ট্রে এক এক রকম, 4 বছর আছে, 5 বছর আছে, তাই না? এই যে বৈধতার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও কোনো কোনো সরকার জনগণের দুর্বলতার সুযোগ নিয়ে, রাজনৈতিক অস্থিতিশীলতা, রাজনৈতিক সহিংসতার সুযোগ নিয়ে করে কি ক্ষমতায় থেকে যাওয়ার চেষ্টা করে। এই যে তাদের ক্ষমতায় থেকে যাওয়ার প্রবণতাটা, এই প্রবণতাটা তারা যে কোনো উপায়ে কার্যকর করার চেষ্টা করে এবং এই যে যে কোনো উপায়ে কার্যকর করার চেষ্টা করে, এটাই হচ্ছে বৈধতার সংকট। এর ফলে বৈধতার সংকট সৃষ্টি হয়। আবার এই সুযোগে প্রভাবশালী অরাজনৈতিক গোষ্ঠীও ক্ষমতা দখল করে নিয়ে জবরদস্তিমূলক শাসন চাপিয়ে দেয়। আবার দেখা যাচ্ছে যে এই যে সরকারের ক্ষমতায় থেকে যাওয়ার একটি প্রবণতা কাজ করে এবং এই প্রবণতার সুযোগ নিয়ে আরেকটি অরাজনৈতিক গোষ্ঠীও ক্ষমতায় আরোহণের চেষ্টা করে এবং জবরদস্তিমূলকভাবে শাসন চাপিয়ে দেয়। ফলে বৈধতার সংকট দেখা দেয়। তাহলে বৈধতার সংকট কি তোমরা ক্লিয়ার হলে? বৈধতার সংকট হচ্ছে ক্ষমতায় টিকে থাকার জন্য রাজনৈতিক দল বা অরাজনৈতিক গোষ্ঠীসমূহ তাদের ক্ষমতায় থেকে যাওয়ার যে প্রবণতা, ওই প্রবণতাটাকে যে কোনোভাবে ধরে রাখার যে প্রক্রিয়া তারা অবলম্বন করে, তারা ক্ষমতায় টিকে থাকার যে চেষ্টা চালায়, প্রয়াস চালায় এবং শেষ পর্যন্ত বৈধতার বৈধতার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও তারা ক্ষমতায় টিকে থাকে, তাকেই বলা হচ্ছে বৈধতার সংকট। তাহলে আমি আশা করছি তোমরা বৈধতার সংকট কাকে বলে বুঝতে পেরেছ। এবার চলো আমরা দেখি বৈধতার সংকটগুলো কেন হয়, কি কি কারণে বৈধতার সংকট দেখা দেয়। সাংবিধানিক সমস্যা। সংবিধান সাধারণত জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে কাজ করে, কিন্তু ক্ষমতা চিরস্থায়ী করার লক্ষ্যে সংবিধানকে পরিবর্তন করে রাজনৈতিক পরিবেশকে নিজেদের অনুকূলে নেওয়ার চেষ্টা করে সংকটের শুরু। আবার সংবিধানকে অলঙ্ঘনীয় করে জনসাধারণকে জিম্মি করা হয়। দেখো, সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূল দলিল, কিন্তু ক্ষমতালিপ্সু রাজনৈতিক দলসমূহ এমন ক্ষমতায় টিকে থাকার জন্য ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে কি করে সংবিধানকে পরিবর্তন করার চেষ্টা করে এবং পরিবর্তন করে রাজনৈতিক পরিবেশকে নিজেদের অনুকূলে নেওয়ার চেষ্টা থেকে সংকটের শুরু হয় এবং তারা সংবিধানকে অলঙ্ঘনীয় করে জনসাধারণকে জিম্মি করার চেষ্টা করে। শাসনের উৎস হচ্ছে জনগণ। জনগণকে যদি সংবিধানের ভয় দেখিয়ে সংবিধানকে অলঙ্ঘনীয় করে জনগণকে জিম্মি করা হয়, তাহলে দেখা যায় যে রাষ্ট্রে জনগণ জিম্মি হয়ে যায়, জনগণ অধিকার বঞ্চিত হয় এবং শাসক সমূহ রাজনৈতিক সংবিধানকে তাদের রাজনৈতিক পরিবেশের অনুকূলে এনে তারা ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করে। এজন্য রাজনৈতিক সংকটে, বৈধতার সংকটের একটি বড় সমস্যা হলো সাংবিধানিক সমস্যা। আমলাতান্ত্রিক জটিলতা। আমলারা আইনগত কর্তৃত্বের অধিকারী। এ কর্তৃত্ব যৌক্তিকতার সাথে ব্যবহার করার কথা থাকলেও উন্নয়নশীল দেশগুলোতে রাজনৈতিক নেতৃত্বের দুর্বলতার কারণে আমলারা রাষ্ট্রীয় সেবকের বদলে
জনগণের প্রভুর মতো আচরণ করে। এখানে দেখো আমলাতান্ত্রিক জটিলতা। আমলা কারা? আমরা হচ্ছে, তোমরা জানো যে দক্ষ স্থায়ী বেতনভুক্ত কর্মচারী। এই যে সরকারি কর্মচারীরা, স্থায়ী বেতনভুক্ত দক্ষ কর্মচারীরা আমলা হিসেবে কাজ করে। আমলারা ক্ষমতা যখন ক্ষমতাশীল হয় তখন ওরা উন্নয়নশীল দেশগুলোতে দেখা যাচ্ছে যে রাজনৈতিক দুর্বলতার কারণে আমলারা রাষ্ট্রীয় সেবকের বদলে জনগণ তাদেরকে নিজেদেরকে জনগণের প্রভুর মতো আচরণ করে থাকে। এই আমলাতান্ত্রিক জটিলতা বৈধতার সংকটের একটি কারণ। সশস্ত্র বাহিনী। সশস্ত্র বাহিনীর প্রধান দায়িত্ব দেশের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। কিন্তু রাজনৈতিক নেতৃত্বের ভুল ও ক্ষমতালিপ্সায় সশস্ত্র বাহিনীকে ব্যবহার প্রক্রিয়ায় সশস্ত্র বাহিনীও ক্ষমতালিপ্সু হয়ে ওঠে। এই যে সশস্ত্র বাহিনীর প্রধান দায়িত্ব কি? সশস্ত্র বাহিনীর প্রধান দায়িত্ব হচ্ছে দেশের ভৌগোলিক অখণ্ডতা সার্বভৌমত্ব রক্ষা করা। কিন্তু রাজনৈতিক দলসমূহ কি করে? অনেক সময় নেতৃত্বের ভুলের কারণে এবং ক্ষমতায় লিপ্সার কারণে সশস্ত্র বাহিনীকে নিজেদের সরকার পরিচালনার ক্ষেত্রে ব্যবহার করে, এবং এই ব্যবহার প্রক্রিয়ার ফলে দেখা যাচ্ছে সশস্ত্র বাহিনীও ক্ষমতালিপ্সু হয়ে ওঠে এবং এক পর্যায়ে সরাসরি ক্ষমতা দখল করে নেয়, অথবা সশস্ত্র বাহিনীর চাপ সৃষ্টি করে বেসামরিক প্রশাসনকে নিজেদের মতন করে সাজিয়ে নেয়। তাহলে বুঝতে পেরেছো, যখন রাজনৈতিক সরকার বা রাজনৈতিক দলসমূহ সশস্ত্র বাহিনীকে নিজেদের কার্যক্রমে অন্তর্ভুক্ত করছে, তখন সশস্ত্র বাহিনীর সদস্যগণও ক্ষমতালিপ্সু হয়ে ওঠে, অনেক সময় নিজেরা ক্ষমতা দখল করে নেওয়ার চেষ্টা করে, অথবা এই সংশ্লিষ্ট দল বা সরকারকে তারা নিজেদের চাপিয়ে দিয়ে নিজেদের বেসামরিক প্রশাসনকে নিজেদের মতন করে চাপ সৃষ্টি করে নিজেদের মতন করে চালিয়ে নেওয়ার প্রচেষ্টা চালায়, সাজিয়ে নেয়। রাষ্ট্র পরিচালনার নীতি ও আদর্শ। সাংবিধানিকভাবে রাষ্ট্র পরিচালনার নীতি ও আদর্শ গ্রহণ করা হয়ে থাকে, কিন্তু রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে সরকারের থাকলে যে আদর্শ গ্রহণ ও বাস্তবায়নে উদ্যোগী হয়, বিরোধী দলে গেলে তা ভুলে যায়। একটু খেয়াল করো, দেখবে যে এগুলা কিন্তু বাস্তবের সাথে অনেক মিল। রাজনৈতিক দলসমূহ নিজেদের স্বার্থে সরকারে থাকলে যে আদর্শ গ্রহণ বা বাস্তবায়নে উদ্যোগী হয়, আবার বিরোধী দলে গেলে তা ভুলে যায়, আবার নিজেদের মতো করে আদর্শ ও নীতি ঠিক করে নেয়। রাষ্ট্রীয় কার্যাবলী সঠিকভাবে নির্বাহের জন্য যোগ্য, দক্ষ, শিক্ষিত লোকবলের প্রয়োজন থাকলে সকল ন্যায় নীতি আদর্শ ত্যাগ করে স্বজনপ্রীতি, দলপ্রীতি ও গোষ্ঠীপ্রীতির মাধ্যমে অপেক্ষাকৃত দুর্বলদের প্রশাসনে জায়গা করে দেওয়া হয়। রাষ্ট্র পরিচালনার জন্য যদিও দরকার হচ্ছে যোগ্য, দক্ষ, শিক্ষিত লোকবলের, কিন্তু শাসকবর্গ কি করে? সকল প্রকার ন্যায় নীতি আদর্শ ত্যাগ করে স্বজনপ্রীতি, দলপ্রীতি ও গোষ্ঠীপ্রীতির মাধ্যমে অপেক্ষাকৃত দুর্বলদের প্রশাসনে জায়গা করে দেয়। এজন্য বৈধতার সংকট সৃষ্টি হয়। স্বাধীনতা যুদ্ধের প্রশ্ন থেকে। উন্নয়নশীল দেশগুলো বেশিরভাগ ক্ষেত্রে ঔপনিবেশিক বা অভ্যন্তরীণ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা সংগ্রামের সময় দলমত নির্বিশেষে সকলে অংশ নিলেও স্বাধীনতা পরবর্তী সময়ে নেতৃত্ব নিয়ে নানাবিধ জটিলতা সৃষ্টি হয়। কোনো একটি দল বা গোষ্ঠী বাকিদের কোণঠাসা করে একচ্ছত্র আধিপত্য বিস্তারের চেষ্টা করে। দেখবে যে স্বাধীনতা আন্দোলনের সময় দেশের জনগণ একই জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাধীনতার জন্য সংগ্রামে লিপ্ত হয়, কিন্তু যখনই স্বাধীনতা অর্জিত হয় তখন এই যে দেশের ভিতরের জনগণ বিভিন্ন রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত ছিল, সেই রাজনৈতিক দলের নেতাবৃন্দের মধ্যে তখন দেখা দেয় ক্ষমতায় আরোহণের প্রয়াস। সে কারণে তারা যে কোনো একটি দল বা গোষ্ঠী বাকিদের কোণঠাসা করে একচ্ছত্র আধিপত্য বিস্তারের চেষ্টা করে, অনেক সময় বিরোধী রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করে দেয়। এমন অবস্থা হয় যে অনেক সময় নিজেদের দল ছাড়া বাকিদেরকে একেবারে ব্যান করে দেয়, মানে নিষিদ্ধ করে দেয়, অথবা প্রচন্ড চাপ সৃষ্টি করে দলগুলো অবলুপ্ত করতে বাধ্য করে। একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়। এ কারণে স্বাধীনতা লাভের পরপর স্বাধীনতা যুদ্ধের প্রশ্ন থেকে বৈধতার সংকটের সৃষ্টি হয়। অস্বচ্ছ ও জবাবদিহিতাবিহীন শাসন। সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা মৌলিক বিষয়, কিন্তু উন্নয়নশীল দেশগুলোতে শাসন ও রাষ্ট্রীয় কার্যাবলীর ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা লক্ষ্য করা যায় না। জবাবদিহিতার জায়গা হলো পার্লামেন্ট, কিন্তু তা থাকে আজ্ঞাবহ জবাবদিহিতার আরেক জায়গা নির্বাচন, তাও প্রশ্নবিদ্ধ। দেখো, অস্বচ্ছ জবাবদিহিতাবিহীন শাসন,
প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় প্রশাসনিক শাসকবর্গের কার্যাবলীর ক্ষেত্রে স্বচ্ছতা জবাবদিহিতার ক্ষেত্রে দেখা যায় যে পার্লামেন্টে হচ্ছে জবাবদিহিতার জায়গা, কিন্তু সেই পার্লামেন্ট থাকে সরকারি দলের আজ্ঞাবহ, এবং জবাবদিহিতার আরেকটি জায়গা হলো নির্বাচন, কিন্তু সেই নির্বাচনও দেখা যায় অনেক সময় প্রশ্নবিদ্ধ হয়ে থাকে। তাহলে জবাবদিহিতা অস্বচ্ছ হয়ে যায়, অনিশ্চিত হয়ে যায়। জনবিচ্ছিন্নতা, উপরের কারণগুলো ধারাবাহিকভাবে ঘটতে থাকলে একসময় সরকার জনবিচ্ছিন্ন হয়ে জনগণকে প্রতিপক্ষ মনে করে এবং প্রচণ্ড দমনমূলক ব্যবস্থা গ্রহণ করে। এই যে আমরা পর্যায়ক্রমে একটির পর একটি বৈধতার সংকট সম্পর্কে জানলাম, সাংবিধানিক সমস্যা, স্বাধীনতার প্রশ্ন নিয়ে সমস্যা, তারপরে হচ্ছে তোমার রাজনৈতিক অস্থিতিশীলতা, এই যে দেখো কি কি জেনেছি আমরা। রাষ্ট্র পরিচালনা নীতি ও আদর্শ সম্পর্কে সমস্যা, এই সমস্যাগুলোর কারণে দেখা যাচ্ছে ধারাবাহিকভাবে যখন এই সংকটগুলো সৃষ্টি হয়, এই সমস্যাগুলো সৃষ্টি হয়, এক পর্যায়ে সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে ওঠে এবং জনগণকে তখন সরকার নিজেদের প্রতিপক্ষ মনে করে প্রচন্ড দমনমূলক ব্যবস্থা গ্রহণ করে। এই হচ্ছে বৈধতার সংকট। এই বৈধতা সংকটের কারণে রাজনৈতিক ব্যবস্থায় রাজনৈতিক উন্নয়ন ব্যাহত হয়, রাজনৈতিক সংস্কৃতি বাধাগ্রস্ত হয়, এবং আস্তে আস্তে রাজনৈতিক সহিংসতার সৃষ্টি হয়। যে বৈধতার সংকটকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতা সৃষ্টি হয় এবং এর ফলে সুশাসন বাধাগ্রস্ত হয়, রাজনৈতিক আধুনিকীকরণ বাধাগ্রস্ত হয়। তাহলে এখন আসো আমরা জানি সুশাসন কাকে বলে। সুশাসন সম্পর্কে ধারণা লাভ করি। সুশাসন প্রত্যয়টি বর্তমান বিশ্বায়নের যুগে বহুল আলোচিত একটি বিষয়ে পরিণত হয়েছে। সুশাসনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় কার্যাবলী, পরিচালনা পদ্ধতি, শাসন ও শাসিতের মধ্যে সম্পর্ক, জনগণের কল্যাণ নিশ্চিত করা ও আইনের দিকগুলো স্পষ্ট হয়ে ওঠে। তাহলে দেখো সুশাসন কি কি দিক স্পষ্ট করে তোলে। রাষ্ট্রীয় কার্যাবলী পরিচালনার পদ্ধতি, শাসন ও শাসিতের মধ্যে সম্পর্ক, জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং আইনের শাসনের দিকগুলো, এগুলোর উপর সুশাসন জোরদার আরোপ করে। উন্নয়নশীল বিশ্বে প্রশাসন ব্যবস্থার উন্নয়নে সুশাসন জরুরি। সাম্প্রতিককালে দাতা সংস্থা ও উন্নয়নের অংশীদার দেশগুলোর সাহায্য ও সহযোগিতা সুশাসনের উপর অনেকটা নির্ভরশীল হয়ে পড়েছে। মানে সাম্প্রতিককালে এই যে দাতা গোষ্ঠী সমূহ বিভিন্ন দেশকে উন্নয়নের জন্য সাহায্য প্রদান করে, ঋণ প্রদান করে, এই সাহায্য প্রদানও অনেকটা সুশাসনের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। তাই জনগণের কল্যাণে আধুনিক গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র সুশাসনের বিকল্প নেই। বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থা যেহেতু প্রতিনিধিমূলক, তাই জনগণের ইচ্ছা, কল্যাণ, উন্নয়নের সাথে সম্পর্কিত আইন প্রণয়ন, কর্মকাণ্ড গ্রহণ এবং তা যথাযথভাবে প্রয়োগ ও বাস্তবায়নই হলো সুশাসন। তাহলে সুশাসনের মেইন কথা কি, যে জনগণের কল্যাণ সাধন করতে হবে এবং জনগণের ইচ্ছা, কল্যাণ, উন্নয়নের সাথে সম্পৃক্ত আইন প্রণয়ন করতে হবে, এবং জনগণের ইচ্ছা এবং কল্যাণের জন্য কর্মকাণ্ড সমূহ গ্রহণ করতে হবে এবং তার যথাযথ প্রয়োগ এবং বাস্তবায়ন করতে হবে। এবার আসো আমরা সুশাসনের সংজ্ঞা সম্পর্কে জানি। সুশাসনের ধারণাটির প্রবর্তন কিন্তু করেছে বিশ্ব ব্যাংক। এই বিশ্ব ব্যাংক এবং ইউএনডিপির মতে সুশাসনের মাধ্যমেই একটি রাষ্ট্রের নাগরিকগণ তাদের আর্থসামাজিক ও রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা সমূহকে প্রকাশ করতে পারে এবং তাদের অধিকার ভোগ করতে পারে। এছাড়াও একটি রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠিত হলে সেই রাষ্ট্রের টেকসই উন্নয়ন সাধিত হয়। সব ধরনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিকাশের জন্যও প্রয়োজন সুশাসন। গুড গভর্নেন্স বা সুশাসন সম্পর্কে আলোচনা করতে হলে সবার আগে শাসন সম্পর্কে আমাদেরকে জানতে হবে। গভর্নেন্স একটি বহুমাত্রিক ধারণা যা বিভিন্ন দৃষ্টিকোণ, ক্ষেত্র এবং প্রেক্ষাপট নিয়ে ব্যাখ্যা করা হয়েছে। তাহলে গুড গভর্নেন্স বা সুশাসন, এই যে আমি বলেছি প্রথমে কি, শাসন হচ্ছে সুশাসনের পূর্বে সু প্রত্যয় যুক্ত হয়ে সুশাসন শব্দটি সৃষ্টি হয়েছে। তাই আমাদেরকে কি করতে হবে, সুশাসন সম্পর্কে জানতে হলে অবশ্যই আগে জানতে হবে শাসন কাকে বলে, তাই না? এবং এই শাসন হচ্ছে একটি বহুমাত্রিক ধারণা। শাসনকে অনেকে বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়েছেন, বিভিন্ন দৃষ্টিকোণ, ক্ষেত্র এবং প্রেক্ষাপট থেকে শাসনকে ব্যাখ্যা করা হয়েছে।
তাহলে আসো শিক্ষার্থীরা, সুশাসন জানার পূর্বে আমরা শাসন সম্পর্কে ধারণা লাভ করি। গভর্নেন্সকে রাজনৈতিক ব্যবস্থায় শাসনের ব্যবস্থা হিসেবে দেখা হয় থাকে। ল্যান্ডেল মিলস বলেন, জনগণ কিভাবে শাসিত হয়, কিভাবে রাষ্ট্রীয় বিষয়াদি পরিচালিত হয়, কিভাবে দেশের রাজনীতি আবর্তিত হয় এবং একই সাথে এই সকল প্রক্রিয়া কিভাবে লোক প্রশাসন ও আইনের সাথে সম্পর্কিত সে বিষয়কেই গভর্নেন্স বলে। দ্য অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে বলা হয়েছে, শাসনের প্রক্রিয়া, শাসনের ক্ষমতা ও কর্তৃত্ব, ব্যবস্থাপনা কৌশল এবং নিয়ন্ত্রণের ব্যবস্থা হিসেবে গভর্নেন্সকে চিহ্নিত করা হয়। এবং 1994 সালে বিশ্বব্যাংক প্রদত্ত সংজ্ঞায় বলা হয়েছে, সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি দেশের সামাজিক এবং অর্থনৈতিক সম্পদের ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগের পদ্ধতি হলো গভর্নেন্স। তাহলে দেখো, মূলত গভর্নেন্সটা কি? শাসনের প্রক্রিয়া, শাসনের ক্ষমতা, কর্তৃত্ব, ব্যবস্থাপনা কৌশল এবং নিয়ন্ত্রণের ব্যবস্থা হিসেবে শাসনকে চিহ্নিত করা হয়। এবং এই শাসনের লক্ষ্যটা কি? একটি দেশের সামাজিক অর্থনৈতিক সম্পদের ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগের পদ্ধতি। তাহলে শাসন সম্পর্কে আমরা জেনেছি, এবার আমরা দেখি সুশাসন কি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো এবার আমরা দেখছি সুশাসন কি। গভর্নেন্স শব্দটির সাথে সু প্রত্যয় যোগ করে সুশাসন শব্দটির প্রকাশ ঘটানো হয়েছে। এর ফলে সুশাসনের অর্থ দাঁড়িয়েছে নির্ভুল, দক্ষ ও কার্যকরী শাসন। তাহলে দেখো, সুশাসনের একেবারে খুব সহজ ভাষায় বেসিক কনসেপ্টটা কি? নির্ভুল, দক্ষ ও কার্যকরী শাসন। তাহলে বুঝতেই পারছো, যদি রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত হয় তাহলে নির্ভুল, দক্ষ ও কার্যকরী শাসন প্রতিষ্ঠিত হবে, এবং এই কার্যকরী শাসন প্রতিষ্ঠিত হলে জনগণ সব ধরনের অধিকার ভোগ করবে এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে, রাজনৈতিক উন্নয়ন ঘটবে এবং এর ফলে রাজনৈতিক সহিংসতা বন্ধ হবে এবং রাজনৈতিক আধুনিকীকরণ ঘটবে। তাহলে তোমরা একটা বিষয়ের সাথে আরেকটা বিষয়ের যোগসূত্র খুঁজে পাচ্ছ নিশ্চয়ই। তাহলে আসো দেখি যে 2000 সালে বিশ্বব্যাংক প্রকাশ করে যে সুষ্ঠু গভর্নেন্স বা সুশাসন 4টি প্রধান স্তম্ভের উপর নির্ভরশীল। এই যে বিশ্বব্যাংক সুশাসনের প্রবক্তা, এই বিশ্বব্যাংক সুশাসনকে 4টি স্তম্ভের উপর দাঁড় করিয়েছে। এই 4টি স্তম্ভ কি? একটি স্তম্ভ হচ্ছে দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো, অংশগ্রহণ। এই 4টি স্তম্ভের উপরে সুশাসনকে বিশ্বব্যাংক ব্যাখ্যা করেছে। সুশাসন একক কোনো সংজ্ঞার মাধ্যমে সংজ্ঞায়িত বা বিশ্লেষণ করা যায় না, কেননা সুশাসনের ধারণাটি বহুমাত্রিক। বিভিন্ন তাত্ত্বিক, বিভিন্ন আন্তর্জাতিক এবং দাতা সংস্থা সুশাসন ধারণাটির সংজ্ঞা ব্যাখ্যা প্রদান করেছেন। সুশাসন ধারণাটি বিশ্ব ব্যাংকের উদ্ভাবিত একটি ধারণা। বিশ্ব ব্যাংকের মতে সুশাসন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে উন্নয়নের লক্ষ্যে একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পদ ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগ করা হয়। তাহলে সুশাসনের উদ্দেশ্যটা কি? যে দেশের উন্নয়নের লক্ষ্যে দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পদ ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগ করা হবে। ইউএনডিপির মতে একটি দেশের সার্বিক স্তরের কার্যাবলী পরিচালনার জন্য অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রশাসনিক কর্তৃত্বের চর্চার বা প্রয়োগের পদ্ধতি হলো সুশাসন। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান কি বলেছেন দেখো, সুশাসন মানবাধিকার এবং আইনি শাসনের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করে, গণতন্ত্রকে শক্তিশালী করে, জনপ্রশাসনের স্বচ্ছতা ও সক্ষমতাকে প্রবর্তন করে। সুশাসন সম্পর্কে একটি সুন্দর ও গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন ম্যাককর্নি। ম্যাককর্নি বলেছেন, সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের, শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বোঝায়। তাহলে সবশেষে আমরা কি বলতে পারি? প্রশাসনের যদি জবাবদিহিতা, বৈধতা, স্বচ্ছতা থাকে, এতে যদি জনগণের অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত থাকে, বাক স্বাধীনতা সহ সকল রাজনৈতিক স্বাধীনতা সুরক্ষার ব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা এবং আইন বিভাগের অনুশাসন, আইনের অনুশাসন, আইনসভার নিকট শাসন বিভাগের জবাবদিহিতা থাকে, তাহলে সেই শাসনকে সুশাসন বলা হয়। তাহলে দেখো, প্রত্যেকটা বিষয় কিন্তু রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখার জন্য, রাষ্ট্রের উন্নয়ন ঘটানোর জন্য এবং জনকল্যাণের জন্য এই যে বৈধতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, বাক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের অনুশাসন, এই সমস্ত কিছু একটি দেশের রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সেই রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং রাজনৈতিক উন্নয়ন এবং রাজনৈতিক আধুনিকীকরণ ঘটবে।
আমরা সুশাসনের সংজ্ঞা জেনেছি, এখন সুশাসনের কিছু পূর্ব শর্ত আছে, এই শর্তগুলো সম্পর্কে আমরা জানি। মানে সুশাসন যে প্রতিষ্ঠিত করতে হলে কি কি স্টেপ আমাদেরকে নিতে হবে বা কি কি শর্ত আগে পূরণ করতে হবে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সুশাসনের পূর্ব শর্ত। তবে সুশাসনের সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে গণতান্ত্রিক ব্যবস্থায় সুশাসনের একমাত্র পূর্বশর্ত নয়, এটি সুশাসনের অন্যতম প্রধান পূর্বশর্ত। নিম্নে সুশাসনের পূর্বশর্তগুলো আলোচনা করা হলো। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে হবে। একটি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি জনগণের সহায়ক না হয়, সেক্ষেত্রে কিন্তু সুশাসন ঘটবে না। তাই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে হবে এবং জনকল্যাণকামী হতে হবে। মানবাধিকার রক্ষা। দেশের রাষ্ট্রের মূল ক্ষমতার কেন্দ্রবিন্দু হচ্ছে জনগণ। জনগণের মানবাধিকার এবং মৌলিক অধিকার রক্ষা সুশাসনের পূর্বশর্ত। সরকারের দক্ষতা। সরকারকে রাষ্ট্র পরিচালনায় অবশ্য দক্ষ এবং কার্যকরী পদক্ষেপ নিতে হবে, যেন সরকারের দক্ষতায় দেশের সুশাসনের যে বৈশিষ্ট্যসমূহ, জবাবদিহিতা, দায়িত্বশীলতা, স্বচ্ছতা, বৈধতা, আইনের অনুশাসন, এই সমস্ত কিছু সরকার দক্ষতার সাথে যেন প্রতিষ্ঠিত করতে পারে। এরপর রয়েছে দক্ষ আমলাতন্ত্র। আমলারা জনগণের সেবক। আমলারা হচ্ছে কি দক্ষ স্থায়ী বেতনভুক্ত কর্মচারী। সরকার যে আমলাদেরকে নিয়োগ দেয়, এই আমলারা যদি দক্ষ হয়, দক্ষভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে, তাহলে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। প্রশাসনিক কাজ রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত হতে হবে। অবশ্যই প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করার জন্য যে আমলারা অনেক সময় বাধ্য হয় রাজনৈতিক নেতৃবৃন্দের কথা শুনতে, রাজনৈতিক দলের চাপ অনুযায়ী কাজ করতে, কিন্তু এই প্রশাসনিক কাজসমূহ যদি রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত হয়, তাহলে সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে। স্বাধীন বিচার বিভাগ, যোগ্য নেতৃত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতার নিশ্চয়তা, রাজনৈতিক স্থিতিশীলতা, সরকারি দল ও বিরোধী দলের মধ্যে সহনশীল মনোভাব, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণ ও সরকারের মধ্যে সম্পর্ক রক্ষা, এই সমস্ত বিষয়সমূহ হচ্ছে সুশাসনের পূর্ব শর্ত। সুশাসন শুধু শাসন সম্পর্কিত প্রত্যয় নয়, বরং এটা মানুষের সাম্য ও স্বাধীনতা প্রতিষ্ঠার পূর্ব শর্ত। একটু খেয়াল করে দেখবে, এই যে 12টি পয়েন্ট আমি তোমাদেরকে উপস্থাপন করলাম, এখানে স্বাধীন বিচার বিভাগ আছে, যোগ্য নেতৃত্ব আছে, সুশাসন ও জবাবদিহিতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা আছে, আইনের শাসন প্রতিষ্ঠা আছে। তাহলে দেখো, এই বিষয়গুলো যদি প্রত্যেকটি প্রতিষ্ঠিত করা যায়, তাহলে কি হবে? শাসনের যেমন সাবলীল সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে, পাশাপাশি মানুষের সাম্য স্বাধীনতাও কিন্তু প্রতিষ্ঠিত হবে। তাহলে সুশাসন প্রতিষ্ঠার শর্তগুলো শুধুমাত্র শাসন সম্পর্কিত নয়, বরং তা মানুষের সাম্য স্বাধীনতা প্রতিষ্ঠারও পূর্ব শর্ত। এবার দেখো সুশাসনের উপাদান বা বৈশিষ্ট্য সমূহ। যে সুশাসন আমরা জানলাম, সুশাসন কাকে বলে, পূর্ব শর্ত সমূহ সম্পর্কে জেনেছি, এবং এর কিছু মূল উপাদান আছে, বেসিক উপাদান আছে, বৈশিষ্ট্য আছে, যেই উপাদান সমূহ অর্জন করতে পারলেই কিন্তু সুশাসন প্রতিষ্ঠিত হবে। জি বিল নিয়ে ইউএনডিপি সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান সুশাসনের বেশ কিছু আদর্শ কার্যকরী বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। তাহলে দেখো কি কি বৈশিষ্ট্য বা উপাদান আছে। গণতন্ত্র। গণতন্ত্র কি? জনগণের শাসন, জনগণের অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা। তাহলে গণতন্ত্র, যে সরকার ব্যবস্থায়, যে রাষ্ট্র ব্যবস্থায় গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে, সেই গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। এরপর রয়েছে অংশগ্রহণ প্রক্রিয়া, অংশগ্রহণমূলক প্রক্রিয়া। গণতন্ত্র কি? একটি অংশগ্রহণমূলক প্রক্রিয়া। নৈতিক মূল্যবোধ, সকলের ভিতরে যদি নৈতিক মূল্যবোধ থাকে, নৈতিকতা বজায় থাকে, তাহলে কিন্তু মানুষের বিবেক তাকে অন্যায় কাজ করতে বাধা দিবে, তাকে সৎ পথে পরিচালনার তাড়না দিবে, এবং এই নৈতিক মূল্যবোধের মাধ্যমে কিন্তু প্রত্যেকটি ব্যক্তি তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবে। তাহলে সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে, এবং নৈতিক মূল্যবোধ সুশাসন প্রতিষ্ঠার বা সুশাসনের একটি গুরুত্বপূর্ণ উপাদান বা বৈশিষ্ট্য। স্বচ্ছতা, প্রত্যেকের কাজের যার উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, যার উপর যে যতটুকু কাজ নির্ধারণ করা আছে, সে যদি দায়িত্বশীলতার সাথে সেই দুর্নীতিমুক্ত হয়ে সেই কাজটি সম্পাদন করে এবং জবাবদিহিমূলক ব্যবস্থা থাকে, তাহলে কিন্তু সেই কাজে স্বচ্ছতা থাকবে, এবং স্বচ্ছতা থাকলে, জবাবদিহিমূলক প্রক্রিয়া থাকলে, সেখানে কখনো দুর্নীতি শাসকবর্গ বা সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ কখনো দুর্নীতিগ্রস্ত হতে পারবে না।
বৈধতা। বৈধতাকে দেখো, সরকারের বৈধতা, সরকারের গৃহীত নীতি বা সিদ্ধান্তের বৈধতা, প্রণীত আইনের বৈধতা সুশাসন প্রতিষ্ঠার জন্য অত্যাবশ্যকীয় উপাদান। তাহলে সরকার যে বৈধতার সংকটে আমরা জানলাম, কেন জেনেছি? কারণ সুশাসন প্রতিষ্ঠা করতে হলে সরকারকে বৈধ হতে হবে, এবং সরকারের বৈধতা, সরকারের গৃহীত নীতি বা সিদ্ধান্তের বৈধতা, প্রণীত আইনের বৈধতা ইত্যাদি সকল কিছু সুশাসন প্রতিষ্ঠার অত্যাবশ্যকীয় উপাদান। এজন্য অনির্বাচিত, অগণতান্ত্রিক, স্বেচ্ছাচারী বা সামরিক শাসনকে কেউ সুশাসন বলে না। দায়িত্বশীলতা। সুশাসনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো দায়িত্বশীলতা। এর অর্থ হলো সরকার ও রাজনৈতিক প্রক্রিয়ার কর্মকাণ্ডে দায়িত্বশীলতা। সরকারি শাসন বিভাগের নীতি, সিদ্ধান্ত ও কাজের জন্য আইন বিভাগের নিকট দায়ী থাকে। দায়িত্বশীলতা মানে তার কাজের জন্য অন্যের নিকট দায়বদ্ধতা। তাহলে প্রতিটি বিভাগ যদি তার কার্যক্রমের জন্য দায়বদ্ধ থাকে, তাহলে কিন্তু সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। এরপর রয়েছে আইনের শাসন। আইনের শাসন কি? তোমরা কিন্তু সকলেই জানো আইনের শাসন কি। আইনের শাসন হচ্ছে আইনের দৃষ্টিতে সকলেই সমান। ধনী দরিদ্র বর্ণ নির্বিশেষে একই অপরাধের জন্য একজন ধনী ব্যক্তি যে সাজা পাবে, একজন গরিব ব্যক্তি সে একই সাজা পাবে। তাহলে আইনের দৃষ্টিতে সকলেই সমান। আর আইনের দৃষ্টিতে ধনী দরিদ্র সকলের সমান, এইটাকেই বলা হচ্ছে আইনের শাসন। এবং তাহলে আইন যদি সকলের জন্য একই রকম ভাবে প্রয়োগ করা হয়, তাহলে অবশ্যই সে সমাজের অপরাধ প্রবণতা কমবে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। জবাবদিহিতা। সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে জবাবদিহিতার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। জবাবদিহিতার দুটি দিক রয়েছে, একটি হচ্ছে রাজনৈতিক, আরেকটি হচ্ছে প্রশাসনিক। গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার গৃহীত নীতি ও সিদ্ধান্ত এবং সম্পাদিত কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে। আইনসভার সদস্যগণ জনগণের নির্বাচিত প্রতিনিধি। এর ফলে সরকারের শাসন বিভাগ তাদের নীতি ও সিদ্ধান্ত বা কার্যক্রমের জন্য আইনসভার মাধ্যমে প্রকারান্তে জনগণের নিকট দায়ী থাকে। প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীগণ দায়িত্ব পালন করেন নির্বাচিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ন্ত্রণ ও পরিচালনায়। তারা মূলত সরকারের গৃহীত নীতি সিদ্ধান্ত বাস্তবায়ন করে থাকে। তাদের একদিকে ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাদের নিকট এবং নির্বাচিত মন্ত্রিসভার নিকট দায়বদ্ধ থাকতে হয়। দক্ষতা। দক্ষতার অর্থ হলো প্রাপ্ত সম্পদের ও উপকরণের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে কাঙ্ক্ষিত সুবিধা অর্জন। অবাধ তথ্য সরবরাহ, প্রশিক্ষণ, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, সংশ্লিষ্ট বিষয়ে ও তার প্রশিক্ষণ, যোগাযোগ ব্যবস্থার সংশ্লিষ্ট বিষয়ে তার ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে জ্ঞান, দুর্নীতি বিরোধী মনোভাব, কর্তব্যবোধ, নিয়মানুবর্তিতা, কর্তব্যনিষ্ঠা ইত্যাদি বজায় থাকলে দক্ষতা বৃদ্ধি পায় এবং সুশাসন প্রতিষ্ঠিত হয়। তাহলে তোমরা দক্ষতা সম্পর্কে বুঝতে পেরেছো, এবং এটুকু বুঝতে পেরেছো যে দেখো যে সুশাসনের বৈশিষ্ট্যগুলো যদি আমরা অর্জন করতে পারি, তা বা যে কোনো রাষ্ট্র যদি অর্জন করতে পারে, তাহলে অনায়াসে সেই রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। এখন বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার কি কি সমস্যা আছে সে সম্পর্কে আমরা একটু দেখি। সুশাসন বর্তমানে উন্নয়নশীল দেশগুলোতে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। সুশীল সমাজ, আমলা ও বুদ্ধিজীবীগণ দিন দিন বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা করছেন। বাংলাদেশেও বর্তমানে সুশাসন নিয়ে রাজনৈতিক, প্রশাসনিক ও উন্নয়ন কর্মকর্তাগণ আলাপ আলোচনা শুরু করেছেন। কিন্তু আমাদের দেশের শাসনের প্রকৃত অবস্থা সুশাসনের পথে নেই। সরকার ও প্রশাসনের জবাবদিহিতা কোণঠাসা অবস্থায় রয়েছে। আইনের শাসন ও উত্তম বিচার ব্যবস্থা আজও নিশ্চিত হয়নি। মানবাধিকার ও গণতন্ত্র বিভিন্নভাবে বিঘ্নিত হচ্ছে। দেখো, আমরা উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের দেশের কিছু লিমিটেশনস আছে, কিছু বাধা আছে সুশাসনের। যেগুলো কি কি দেখো, আমাদের প্রকৃত শাসনের অবস্থা সুশাসনের পথে নেই, কেননা সরকার ও প্রশাসনের জবাবদিহিতা কোণঠাসা অবস্থায় রয়েছে। আইনের শাসন ও বিচার ব্যবস্থা আজও নিশ্চিত করা হয়নি। আইনের শাসন এবং উত্তম বিচার ব্যবস্থার কথা বলা হলেও আইনের শাসন এবং উত্তম বিচার ব্যবস্থা আজও নিশ্চিত করা হয়নি। অথচ গণতন্ত্রকে সাফল্যমণ্ডিত করতে হলে সুশাসনের কোনো বিকল্প নেই। তবে সুশাসন প্রতিষ্ঠা বহুলাংশে রাজনৈতিক দল, ক্ষমতাসীন এবং বিরোধী, এই দুইটি রাজনৈতিক দলের ইচ্ছার উপর নির্ভরশীল। বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যে সকল সমস্যা বা প্রতিবন্ধকতা রয়েছে সে সম্পর্কে আমরা ধারণা লাভ করব। তাহলে চলো আমরা দেখি যে বাংলাদেশের ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা রয়েছে। দুর্নীতি, যেটা তোমরা সকলেই জানো।
বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠার প্রধান বাধা হচ্ছে দুর্নীতি, যার ফলে দেশের উন্নয়ন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং জনগণ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে এবং সাধারণ জনগণ বঞ্চিত হচ্ছে সুশাসন থেকে। যেখানে দুর্নীতি থাকবে সেখানে কখনোই ভালো কিছু হবে না, এটাই স্বাভাবিক। সেজন্য আমাদের ভালো কিছু অর্জনের জন্য সকলের আগে নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। সকল সমাজের সকল অংশ থেকে দুর্নীতির মূলোৎপাটন করতে হবে। রাজনৈতিক জবাবদিহিতার অভাব। সুশাসনের অন্যতম প্রধান পূর্বশর্ত হলো রাজনৈতিক জবাবদিহিতা। সাধারণভাবে রাজনৈতিক জবাবদিহিতা বলতে জনগণের নিকট রাজনীতিবিদদের দায়বদ্ধতাকে বোঝায়। রাজনীতিবিদদের নানা রকম কর্মকাণ্ড সম্পর্কে জনগণ কতটা অবহিত বা সংশ্লিষ্ট তার মাত্রার উপর সুশাসন নির্ভরশীল। কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এই রাজনৈতিক জবাবদিহিতার সমস্যাটা একটি ব্যাপক সমস্যা। ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি। বাংলাদেশের রাজনীতি এখনো ব্যক্তিকেন্দ্রিক। অধিকাংশ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ার সিদ্ধান্ত গৃহীত হয় না। উত্তরাধিকার সূত্রেই নেতারা রাজনীতিতে আসে। এক ব্যক্তির বা নেতার প্রাধান্য দলের সর্বত্র লক্ষ্য করা যায়। ফলে যোগ্য নেতৃত্ব তৈরি হয় না। এখানে দলের চেয়ে নেতা বড় করে দেখা হয়। রীতিনীতি ও আইন প্রণয়নে নেতার কথাই প্রাধান্য লাভ করে। নেতৃত্বের এই অবস্থা দেশের সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি বড় অন্তরায়। অকার্যকর সংসদীয় কমিটি। অকার্যকর সংসদীয় কমিটি বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠার একটি অন্যতম বাধা। রাজনৈতিক জবাবদিহিতা নিশ্চিতকরণের জন্য দেশের সংসদীয় কমিটিগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু সংসদীয় কমিটিগুলো অকার্যকর হয়ে পড়ায় প্রকৃত জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। অদক্ষ আমলাতন্ত্র। আইন প্রণয়ন, নীতি নির্ধারণ ও বাস্তবায়ন, সঠিক পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি কার্যাবলী আমলাদের মাধ্যমে পরিচালিত ও সম্পাদিত হয়। এক্ষেত্রে আমলারা যদি অদক্ষ হয় তাহলে সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়িত হয় না। এদেশের আমলাতান্ত্রিক ব্যবস্থা অত্যন্ত ত্রুটিপূর্ণ। আজকাল দুর্নীতির মাধ্যমে অযোগ্য অদক্ষ আমলারা নিয়োগপ্রাপ্ত হয়। এছাড়া রুটিন মাফিক কাজ, লাল ফিতার দৌরাত্ম্য আমলাতান্ত্রিক ব্যবস্থার ত্রুটি। এসব ত্রুটির কারণেই সরকারের কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদিত হয় না এবং সুশাসন ব্যাহত হয়। আমলাদের জবাবদিহিতার অভাব। সুশাসনের একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো আমলাদের জবাবদিহিতা। কিন্তু স্পষ্টভাবে লক্ষ্য করা যায় যে তৃতীয় বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও আমলাতন্ত্র একটি বড় কর্তৃত্বপরায়ণ ভূমিকা পালন করছে। আমাদের ভূমিকা ও জনপ্রতিনিধিদের ভূমিকার মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে, ফলে স্বভাবতই সুশাসন ব্যাহত হচ্ছে। এছাড়াও স্বাধীন বিচার ব্যবস্থার অনুপস্থিতি, অকার্যকর জাতীয় সংসদ, জনগণের অংশগ্রহণের অভাব, দলীয়করণ ও আত্মীকরণ, প্রশাসনিক স্বচ্ছতার অভাব ও শাসক ও শাসিতের মধ্যে আস্থাহীনতা আমাদের বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠার অন্যতম অন্তরায় বা বাধা হিসেবে কাজ করছে। এখন এই সমস্ত বাধাসমূহ কিভাবে আমরা উত্তরণ ঘটাতে পারি, উত্তরণ ঘটিয়ে আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে পারি, সেটা আমরা একটু দেখে নিই। সুশাসনের মাধ্যমেই একটি রাষ্ট্রের সরকার ও জনগণের মধ্যে সংযোগ স্থাপিত হয় এবং সমাজে শান্তি ও সৌহার্দ্য বজায় থাকে। সরকার যখন জনগণের কাছে প্রকৃত দায়িত্বশীল, দায়বদ্ধ, স্বচ্ছ, কর্তব্যপরায়ণ ও জবাবদিহি করে থাকে, তখন সেখানে সুশাসন কার্যকরী হয়। বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠায় নানাবিধ প্রতিবন্ধকতা বিদ্যমান। এসব প্রতিবন্ধকতা দূর করতে পারলে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। এসব প্রতিবন্ধকতা দূরকরণে নিম্নলিখিত পদক্ষেপসমূহ আমরা নিতে পারি, যেমন কার্যকর ও জবাবদিহিমূলক প্রশাসন ব্যবস্থা। এই যে প্রশাসনিক ব্যবস্থা যদি জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে নতুন প্রতিষ্ঠান গড়ে তোলা যায় এবং ব্যয়বহুল বা প্রতিষ্ঠানসমূহ বিলুপ্ত করা যায় এবং কর্মকর্তা কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিত করা যায়, তাহলে কার্যকর ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠার মাধ্যমে সুশাসন আনয়ন করা সম্ভব। দুর্নীতির মূলোৎপাটন, যেটা বলেছি যে দুর্নীতির মূলোৎপাটন সবার আগে করতে হবে। এছাড়াও সরকার এখন দুর্নীতির মূলোৎপাটন করতে হলে আমাদেরকে কি কি পদক্ষেপ নিতে হবে দেখো। সরকারকে জনগণের নিকট জবাবদিহি করতে হবে এবং তাদের স্বচ্ছতার প্রমাণ দিতে হবে। স্বচ্ছতার জন্য ন্যায়পাল গঠন করতে হবে। স্বাধীন দুর্নীতি দমন কমিশনকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। দুর্নীতি রোধে যে স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়েছে, কিন্তু এই স্বাধীন দুর্নীতি দমন কমিশনকে সঠিকভাবে কাজ করতে হবে। মানবাধিকার কমিশন ও সরকারি কর্ম কমিশনকে সংস্কার করতে হবে। এরপরে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে কি কি পদক্ষেপ নিতে হবে?
প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ পুলিশ প্রশাসন গঠন করতে হবে। প্রশিক্ষণ কর্মসূচিতে মানবাধিকার বিষয় অন্তর্ভুক্ত করতে হবে। জনগণের সাথে পুলিশের আন্তঃসম্পর্ক কাম্য পর্যায়ে রাখতে হবে এবং পুলিশের দুর্নীতি হ্রাস করতে হবে। কমিউনিটি পুলিশ প্রবর্তন করতে হবে। স্থানীয় সরকার সংস্কার। স্থানীয় সরকার ব্যবস্থা যে রয়েছে আমাদের, এই স্থানীয় সরকার ব্যবস্থায় সরকারের কার্যাবলীর সুনির্দিষ্টতা থাকতে হবে। এক্ষেত্রে ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকবে। সরকারি কর্মকর্তার পাশাপাশি নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। স্থানীয় সরকারের রাজস্ব আদায়ের ক্ষমতা অর্পণে সরকারের কার্যকরী সিদ্ধান্ত নিতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। নারীর ক্ষমতায়ন। আমাদের দেশে মোট জনসংখ্যার অর্ধেক নারী। এই বিশাল অংশকে বাদ দিয়ে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই সুশাসন প্রতিষ্ঠায় শাসন কার্য ও চাকরিতে নারীর ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তাদের রাজনীতিতে উৎসাহিত করতে হবে এবং তাদের অংশগ্রহণ যেন বৃদ্ধি পায়। নারী শিক্ষায় সরকারকে এগিয়ে আসতে হবে। রাজনৈতিক জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সৎ ও যোগ্য নেতৃত্ব নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে কি কি করা যায়? নির্বাচনে কালো টাকার প্রভাব ও ব্যবহার বন্ধ করতে হবে। শিক্ষিত ও যোগ্য ব্যক্তিদের মনোনয়ন দিতে হবে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা থাকতে হবে এবং মেধাবী ব্যক্তিদেরকে নেতৃত্বে আনতে হবে। পশ্চিমা দেশের মতবাদ। সুশাসন প্রতিষ্ঠায় পশ্চিমা দেশগুলোর কয়েকজন মনীষী কিছু কিছু দিকের কথা বলেছেন, যে দিকগুলো অর্জন করতে পারলে সুশাসন প্রতিষ্ঠা করা যাবে। সেই দিকগুলো কি কি? সুশাসন প্রক্রিয়ায় অবশ্যই আইনের উপর প্রতিষ্ঠিত হতে হবে। জনগণের কাছে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাজনৈতিক ও প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। প্রশাসনিক দক্ষতা ও গণতান্ত্রিক ব্যবস্থা হবে শাসন কাঠামোর অন্যতম দিক। বিশ্ব ব্যাংকের মতবাদ। বিশ্ব ব্যাংক যেহেতু সুশাসনের প্রবক্তা, বিশ্ব ব্যাংক কি কি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছেন সেগুলো আমরা একটু দেখি। যে সরকারি কাজে দক্ষতা থাকতে হবে, স্বাধীন বিচার ব্যবস্থা থাকতে হবে, বৈধ চুক্তি প্রয়োগ করতে হবে, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন, জবাবদিহিমূলক প্রশাসন ব্যবস্থা, আইন ও মানবাধিকার সংরক্ষণ, গণমাধ্যমের স্বাধীনতা অর্জন, শিক্ষা ব্যবস্থা এবং আন্তর্জাতিক সমাজের সহাবস্থান। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, এই যে সুশাসন সম্পর্কে আমরা একটি দীর্ঘ ক্লাস নিলাম। এই ক্লাসের মূল বিষয়বস্তু কিন্তু দেখো, যে সুশাসন প্রতিষ্ঠিত করতে হলে বিভিন্ন ব্যক্তিবর্গ বলো, দাতা গোষ্ঠী বলো, বিভিন্ন প্রতিষ্ঠান, আন্তর্জাতিক পশ্চিমা দেশসমূহের মনীষীদের চিন্তা ভাবনা, সকলের কিন্তু একই ধরনের চিন্তা ভাবনা। সর্বাগ্রে কি করতে হবে? জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থা সৃষ্টি করতে হবে। রাজনৈতিক দলগুলোকে জবাবদিহিতামূলক মনোভাব পোষণ করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। স্বচ্ছতা থাকতে হবে, দক্ষ আমলাতন্ত্র হতে হবে। তাহলে দেখো, এই সমস্ত কিছু যদি অর্জন করা যায় এবং শাসন প্রক্রিয়ায় যদি স্বচ্ছতা, বৈধতা, দায়িত্বশীলতা, জবাবদিহিতা নিশ্চিত করা যায়, তাহলে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এবং এই সুশাসন প্রতিষ্ঠিত করা সম্ভব হলে কিন্তু একটি দেশের রাজনৈতিক ব্যবস্থায় উন্নয়ন ঘটবে, রাজনৈতিক আধুনিকীকরণ ঘটবে, রাজনৈতিক সহিংসতা বন্ধ হবে। তাহলে শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আজকের এই ক্লাসটি খুব মনোযোগের সাথে ফলো করেছো এবং ক্লাসের যে মূল বিষয়গুলো সে সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্তই ক্লাস। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমাদের সকলকে এতক্ষণ আমার ক্লাসটি মনোযোগের সাথে উপভোগ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।